বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশে সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে বাংলাকে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ রোপণ হয়েছিল বহু আগেই। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান অধিরাজ্য ও ভারত অধিরাজ্য নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। প্রায় ২,০০০ কিলোমিটারের অধিক দূরত্বের ব্যবধানে অবস্থিত পাকিস্তানের দুটি অংশের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেকগুলো মৌলিক পার্থক্য বিরাজমান ছিল। ১৯৪৮ সালে পাকিস্তান অধিরাজ্য সরকার পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলাকে ইসলামীকরণ তথা আরবীকরণের অংশ হিসেবে ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাশাপাশি বিকল্প হিসেবে আরবি হরফে বাংলা লিখন অথবা সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা আরবি করারও প্রস্তাব দেওয়া হয়। আবার সমগ্র পাকিস্তানের সকল ভাষা লাতিন হরফে লেখার মাধ্যমে বাংলার রোমানীকরণের প্রস্তাবও করা হয়। এই সকল ঘটনার প্রেক্ষাপটে পূর্ব বাংলায় অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কার্যত পূর্ব বাংলায় বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ মাতৃভাষা বাংলার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, সমাবেশ ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করেন। গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত ও আব্দুল জব্বার সহ আরও অনেকে। এছাড়া ১৭ জন ছাত্র যুবক আহত হন। শহীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকাবহ এই ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ২১শে ফেব্রুয়ারির ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং সভা শোভাযাত্রা সহ ১৪৪ ধারা ভঙ্গ করে। ২২শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিউর রহমান শফিক, রিকশাচালক আউয়াল এবং অলিউল্লাহ নামের এক কিশোর। ২৩ ফেব্রুয়ারি ফুলবাড়িয়ায় ছাত্র জনতার মিছিলেও পুলিশ অত্যাচার নিপীড়ন চালায়। এই নির্লজ্জ পাশবিক পুলিশি হামলার প্রতিবাদে মুসলিম লীগ সংসদীয় দল থেকে সেদিনই পদত্যাগ করেন। ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণে রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার, যা ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা। ২৬শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় এবং ১৯৫৪ সালের ৭ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হলে ২১৪ নং অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রবর্তিত হয়। সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ১৯৮৭ সালে বাংলা ভাষা প্রচলন আইন জারি করে। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা বৈশ্বিক পর্যায়ে গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এবার আসি কোটা আন্দোলন ২০২৪। শুরুটা নিয়ে জানতে হলে যেতে হবে আরেকটু পিছনে। ১৯৭১ সালে প্রায় ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আর সারা পৃথিবীতে এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও লাভ করে। আর তারপরেই শুরু হয় যুদ্ধ পরবর্তী নানামুখী অভ্যন্তরীণ সংকট। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিম্ন জীবনমান আর তার সাথে শুরু হয়েছিল দুর্ভিক্ষও।
এমনকি সেই সময় দেশের অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছিল। আর এহেন পরিস্থিতিতে দেশকে রক্ষার জন্য সবসময় কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। আর তেমনই একটি পদক্ষেপ ছিল কোটা ব্যবস্থা, যা 1972 সালে প্রথম চালু করা হয়ে থাকে এবং ক্রমে এই কোটার পরিধি আরও বাড়তে থাকে। সরকারি প্রথম শ্রেণীর চাকরিতে মোট 56% কোটার ব্যবস্থা রয়েছে, যেখানে মেধাবীদের জন্য বরাদ্দ করা হয় 44%। এভাবে বিভিন্ন ক্যাটাগরির চাকরিতে কোটা বেশি কমও হয়ে থাকে, ফলে মেধাবীরা চাকরির পরীক্ষা দেওয়ার গুরুত্ব হারিয়ে ফেলছে। 1997 সালে প্রথম মুক্তিযোদ্ধার সন্তানদের এই কোটা ব্যবস্থার আওতায় আনা হয়। যদি উপযুক্ত মুক্তিযোদ্ধা না পাওয়া যায়, তাহলে তাদের সন্তানদেরকেই এই কোটার অন্তর্ভুক্ত করা হবে, এমনটি বলা হয়। এরপর কোটায় পরবর্তী পরিবর্তন আসে 2011 সালে। সে সময় মুক্তিযোদ্ধার নাতিন নাতনিদেরও এই কোটার অন্তর্ভুক্ত করা হয়। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটি নিয়ে বরাবরই অসন্তোষ ছিল। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবার কোটা আন্দোলন হয়, তবে তা ছিল খুবই সীমিত আকারে। 2013 সালে সীমিত আকারে কোটা আন্দোলন হলেও মূলত এটি বড় আকার ধারণ করে 2018 সালে। ওই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং এর মূল্যায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ঢাকা ভার্সিটির এক ছাত্র ও 2 সাংবাদিক। এতে কোটা পদ্ধতিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়, কিন্তু মার্চ মাসে এসে এই রিটটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এদিকে আদালতে রিট করার পরপরই ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি ফেসবুক পেজ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে পেজটি থেকে মানববন্ধন ও নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমেই মূলত কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে থাকে। এই সময় কোটা সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্র অধিকার সংগ্রহ পরিষদ নামে একটি প্ল্যাটফর্মও গঠন করা হয়। ওই বছর এপ্রিলে এই আন্দোলন সর্বব্যাপী রূপ লাভ করে। শাহবাগ থেকে ডাকা আন্দোলনে অংশ নিয়ে সারা দেশ থেকেই পরীক্ষা ও ক্লাস বর্জন শুরু করে শিক্ষার্থীরা। টানা আন্দোলন কর্মসূচির মুখে 11 এপ্রিল সংসদে দাঁড়িয়ে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় আরও পরে, অক্টোবর মাসে। এ সময় নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 14তম থেকে 20তম অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে নিয়োগের কথাও জানানো হয়। তবে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার পর থেকে পরিপত্র জারি করা পর্যন্ত সময়ের মধ্যে আন্দোলনের সমন্বয়কারীদের উপর হামলা ও গ্রেফতারের বেশ কিছু ঘটনা গণমাধ্যমে আসে। এদিকে কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন। গত 5 জুন তাদের পক্ষে রায় আসে, অর্থাৎ আগের মতোই কোটা বহাল থাকবে বলে জানান আদালত। রিট খারিজ হবার পর কোটা পদ্ধতিতে কোনো পরিবর্তন করা হবে না মর্মে আদেশ জারি করা হয়। তবে কোটা কার্যকর করার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনে সরকার। জনপ্রশাসন থেকে জারি করা ওই আদেশে বলা হয়, সব ধরনের সরকারি নিয়োগের ক্ষেত্রে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে সেই সব পদ পূরণ করা হবে। তবে আন্দোলনে অটল থাকে শিক্ষার্থীরা। এখানেই শেষ নয়। 2024 সালে হাইকোর্টের রায়ের ভিত্তিতে নতুন করে দানা বাঁধে এই আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে ছোট পরিসরে এই আন্দোলনটি শুরু হলেও সরকারের উদাসীনতা এবং আন্দোলনের দিকে বিশেষ মনোযোগ না দেওয়ায় আন্দোলন চরম আকার ধারণ করে। শুরুতে সবকিছু ঠিক থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বেফাঁস মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের ক্ষোভ উপচে পড়ে এবং ছাত্রছাত্রীরা নানামুখী স্লোগানে মুখরিত করে তোলে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। এর পরের দিন 15 জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা, মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড, লাঠিচার্জ, হকি স্টিক, রামদা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। একই সাথে পুলিশ ও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইটের টুকরা ছোড়ে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এইসব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি 209 জনের অধিক নিহত হয় এবং পুলিশ 500 মামলা করে 9,000-এর অধিক মানুষকে গ্রেফতার করে। 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে এবং কোটায় 7% নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। এর মধ্যে 5% মুক্তিযোদ্ধা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও 1% প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ করা হয়। 23 জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে নানামুখী কর্মসূচি এখনও চলমান।